এইমাত্র বৃষ্টি কিছুটা কমল। দাঁড়িয়ে আছি রিকশার জন্য। 2 মিনিট যেতেই একটা রিকশা এসে হাজির হলো। বয়স প্রায় 65 হবে। মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। গায়ে একটা ছেঁড়া শার্ট, পরনে ব্রাউন কালারের লুঙ্গি। খেয়াল করে দেখলাম বেশ কয়েক জায়গায় সেলাই করা। পাটা খালি, কোনো জুতা নেই। পায়ে কাদা লেগে আছে। এমনই চাচা বসে আছে রিকশার ড্রাইভারের সিটে। মুখ থেকে পানের পিক ফেলে মিষ্টি হেসে আমার দিকে তাকিয়ে বলল, স্যার, কোথাও যাবেন? তার মুখ থেকে এমন কথা শুনে আমি বেশ লজ্জিত হলাম। বাবার বয়সের একজন মুরব্বী আমাকে স্যার বলে ডাকছে। কি আর করার, যথেষ্ট ভদ্র আর নমনীয়তা দেখিয়ে বোঝা যাচ্ছে কতটা ভালো মনের মানুষ তিনি। আমি মুচকি হেসে জবাবে বললাম, জয়ন্তী মোড় যাব। যাবেন আপনি? উত্তরে তিনি বললেন, অবশ্যই, আপনাদের সেবা করাই তো আমাদের কাজ। যাব না কেন? উঠে বসেন, আবার বৃষ্টি আসতে পারে। আপনাকে দ্রুত গন্তব্যে পৌঁছিয়ে দেই। আমি আস্তে করেই রিকশাতে উঠে পড়লাম। সিট ভিজে গিয়েছে। হাত দিয়ে মোছার জন্য প্রস্তুতি নিতেই চাচা আমার হাতটা চট করে ধরে ফেললেন। বললেন, আপনার মুছতে হবে না, আমি মুছে দিচ্ছি। কথাটি বলেই সে তার কাঁধে থাকা গামছা দিয়ে সিটটা মুছে দিল। তার এমন ব্যবহার দেখে প্রচণ্ড লজ্জা অনুভব করছিলাম। সাথে নিজেকে বড্ড বেয়াদব মনে হচ্ছিল, কিন্তু কিছুই করার ছিল না। আমি তার সাথে কোনোভাবেই পেরে উঠতে পারছি না। যাই হোক, আমি সিটে বসে পড়লাম। চাচা প্যাডেল মেরে সামনের দিকে আগাচ্ছে। আকাশটা বেশ পরিষ্কার দেখাচ্ছে। হালকা নয়, একটু বেশি রৌদ্রের আলো ঝলকানি দিচ্ছে। বৃষ্টি নামার পরে পরিবেশটা ঠান্ডা নয়, বরং ভাবসা গরম ছড়াচ্ছে। প্রায় 5 মিনিট হয়ে এলো চাচা একইভাবে রিকশা চালাচ্ছে। রিকশার গতিটা বেশ ভালোই ছিল। আমি চাচার দিকে তাকিয়ে আছি আর ভাবছি, এত বয়স হয়েছে তবুও রিকশা চালিয়ে খেতে হচ্ছে। জানি না সন্তান আছে কিনা, আর থাকলেই বা তাদের কি অবস্থা। হয়তোবা ভাত কাপড় দেয় না। এমন সন্তানের তো অভাব নেই দুনিয়াতে। যাই হোক, অনুমান করা মোটেও কাম্য নয়। যেতে যেতেই খুব দ্রুতই বড় ব্রিজটা পেয়ে গেলাম। আমি চাচাকে বললাম, চাচা, আমি নামি, আপনি ব্রিজে ওঠেন। কিন্তু চাচা আমার কথায় কান না দিয়ে আরও জোরে প্যাডেল মারতে লাগলো। লম্বা গড়ান উঠতে যে বেশ কষ্ট হবে এটা আমি নিশ্চিত। তবুও চাচা প্যাডেল মেরেই গড়ান উঠতে লাগলো। খুব কষ্ট হচ্ছিল গড়ানটা উঠতে। জোরে জোরে প্যাডেল মারছে। শরীরের রগগুলো জেগে উঠেছে। পুরো শরীর কাঁপছে। মুখ দিয়ে ঘাম বেয়ে পড়ছে। রিকশা বুঝি ব্যাগে আসবে, তবুও চাচা উঠতেই আছে। চেষ্টার কমতি নেই মোটেও। তার এমন হাড় ভাঙা পরিশ্রম দেখে আমার খুব মায়া হচ্ছিল। তার এমন কষ্ট দেখে আমার কেমন জানি খুব খারাপ লাগতে শুরু করলো। হায়, এই বয়সে এসেও তাকে কতটা কষ্ট করতে হচ্ছে শুধুমাত্র কিছু খাবার জোগাড় করার জন্য। কতটা কষ্টের মধ্যে গরিব মানুষ জীবন পার করে, কতটা কষ্ট করে তাদের রোজগার করতে হয়। আমরা কত সুখী জীবন কাটাচ্ছি। কখনো কি ভাবছি এদের কথা? আমরা তো তাদের মূল্যই দিতে চাই না, অথচ এদের পরিশ্রমের বিনিময়ে আমরা আজ এত সুখে আছি। আরও কিছুক্ষণ সামনের দিকে আগানোর পর গড়ান নামার সময় সামনের দিকে একটা প্রাইভেট কার আচমকাই নেমে পড়ল। রাস্তার মাঝখানে কয়েকটা ঢাল ভেঙে রয়েছে। হয়তোবা বৃষ্টির কারণে এমনটা হয়েছে। প্রাইভেট কার হার্ড ব্রেক করলেও চাচা পর্যাপ্ত চেষ্টা করে রিকশাকে থামাতে চাইলেও রাখতে পারল না। বৃষ্টিতে ভেজার কারণে ব্রেক খুব একটা কাজ করছে না, চিলিপ করছে। চাচার রিকশাটা হালকা নয়, সামান্য একটু জোরে গিয়ে প্রাইভেট কারকে আঘাত করলো। রিকশাটা বেশ ঝাঁকি দিয়ে উঠল। চাচা তো প্রচণ্ড ভয় পেয়ে গেল। আমি বললাম, চাচা, ভয়ের কিছু নেই, এটা তো দুর্ঘটনা। কথাটি বলতে বলতেই প্রাইভেট কার থেকে মালিক নেমে অগ্নিশর্মা হয়ে চাচার দিকে তেড়ে আসলো। চাচার শার্টের কলারটা ধরে গালে দুটো কষে চড় মারল আর বলতে লাগলো, রিকশাতে ধাক্কা মারলি কেন? ব্রেক নেই, ব্রেক ধরতে পারিস না? তুই গাড়ির দাম জানোস? তুই আমার ক্ষতিপূরণ দিতে পারবি? সাবধানে চালাতে পারিস না? ফকির যেন কোথাকার। কথাটি বলেই সে প্রাইভেট কারে গিয়ে উঠে পড়ল। আমি তো এমন দৃশ্য দেখি রীতিমতো অবাক হচ্ছিলাম, কিন্তু কিছুই বলতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি স্বপ্নে দেখছিলাম। ওনার বয়স কি আর চাচার বয়স কি, কার গায়ে কি হাত তুলছে? হায়,
মানুষ এমন হতে পারে? চাচার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কোনো কথা বলছে না, মুখটা কালো হয়ে গিয়েছে। গামছা দিয়ে চোখ দুটো মুছে আবার রিকশায় পেডেল মারতে লাগলো। আমি তাকিয়ে আছি আকাশপানে, উড়ছি ভাবনার আকাশে। হায়, একটা পরিবারের জন্য একটা পুরুষের কতটা কষ্ট সহ্য করতে হয়। না রৌদ্র না বৃষ্টি, রিকশা নিয়ে ভিড় হতেই হবে, তা না হলে যে কপালে খাবার জুটবে না। শুধু কি রৌদ্র আর বৃষ্টি? একদম না। রাস্তায় কত ডাকাডাকি করতে হয়, কত বকাঝকা শুনতে হয় বড় লোকদের, চর পর্যন্ত খেতে হচ্ছে, মানুষের গোলামি করতে হচ্ছে, বসার সিট নিজের মুখ মোছার গামছা দিয়ে মুছে দিতে হচ্ছে, ছেলের বয়সী মানুষদের ছাড় বলে ডাকতে হচ্ছে, ঘেমে গায়ের শার্ট ভিজে যাচ্ছে, এক শার্টেই পুরো দিন পার করে দিতে হচ্ছে, গন্ধে লোকজন চিচি করছে, অপমান অপদস্থ হতে হচ্ছে। সব কিছু মেনে নিয়ে বড়লোকদের হাতে মার খেয়ে তবু 2 টাকা ইনকাম করতে হচ্ছে মানুষের পা ধরে, শুধুমাত্র ঘরের স্ত্রী আর সন্তানদের জন্য একমুঠো খাবার জোগাড় করতে হবে বলে। হায়, কতটা কষ্ট স্বীকার করে রাস্তায় নামতে হয় স্ত্রী আর সন্তানদের মুখের দিকে তাকিয়ে। মাটির টুকরি আমাকে মাথায় তুলতেই হবে। শরীর অসুস্থ, সে দোহাই দিয়ে পার হওয়া সম্ভব না। কারণ আমার ছোট্ট মেয়েটা যে রাস্তায় দাঁড়িয়ে আছে, বাবা নতুন জুতো কিনে নিয়ে আসবে বলে, তাকে আমি মুখ দেখাবো কি করে? আমাকে চাউলের বস্তা কাঁধে তুলতেই হবে, কেননা আমার স্ত্রী আজ 7 দিন হলো অসুস্থ। এভাবে আর কয়দিন কষ্ট দেব তাকে? তার জন্য যে ওষুধ না কিনে বাড়ি ফেরা যাবে না। এই কাঠফাটা রৌদ্রের মধ্যে মাঠে নেমে আমাকে ধান কাটতেই হবে। ছোট্ট ছেলেটাকে আর কদিন কথা দেব, আর কদিন তার সাথে টালবাহানা করব? আজ তার জন্য আমায় আইসক্রিম কিনতেই হবে, তা না হলে যে দরজায় ডাক দেয়া মাত্রই সে দৌড়ে আসবে বাবার কাছে আইসক্রিমের আশায়, তখন আমি তার হাতে কি তুলে দেব? ঠিক এভাবেই প্রত্যেকটা পুরুষকে তাদের পরিবারের তাগিদে রাস্তায় নামতে হয়, সীমাহীন কষ্ট সহ্য করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে হয়, শুধুমাত্র স্ত্রী সন্তানদের চাহিদা পূরণে, তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে। সব কষ্ট ভুলে গিয়ে হাসি মুখেই বাড়িতে ফিরতে হয়। বুঝতে দেওয়া হয় না পরিবারের সদস্যদের যে আজ কতটা অপমানিত হতে হয়েছে, কতগুলো চড় খেয়েছি শুধুমাত্র তোমাদের জন্য 2 টাকা ইনকাম করতে গিয়ে, যেন তারা এগুলো শুনে কষ্ট না পায়। এটাই হলো একটা পুরুষের জীবন। পরিবারের হাসির মধ্যেই রয়েছে একটা পুরুষের প্রকৃত সুখ। পরিবারের হাসি দেখিয়ে ভুলে যায় সব কষ্ট, পরিবারের হাসি দেখিয়ে ভুলে যায় সব দুঃখ, মন ফিরে পায় নতুন সজীবতা।